করতে পারছি না এখন আমরা কোথায় এসেছি। এর আগের পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি মাফলংয়ে থাকার অভিজ্ঞতা এবং আজকে মাফলং থেকে বেরিয়ে আমরা যাচ্ছি মৌলিংনার উদ্দেশ্যে এবং সেটা আমরা যাব মৌসিনরামের ওপর দিয়ে। আপনারা জানেন মৌসিনরাম ওয়েটেস্ট প্লেস অন দ্য আর্থ, তো সেটা থেকে ক্রস করে কিছুটা যেতে হবে এবং আজকে ইচ্ছা আছে এমন কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস করার বা এমন কিছু অ্যাক্টিভিটিস করার যেগুলো এর আগে কখনো আমরা ট্রাই করিনি। তাই ডেফিনেটলি ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে এবং নতুন কিছু দেখতে পাবেন। মনসুনের রোড জার্নির মজাই আলাদা, চারিদিকে যেন প্রকৃতি সেজে উঠেছে, এত সিনিক বিউটি এই রোডটায়। তার উপর আমরা যে রাস্তা বরাবর যাচ্ছি পাশ দিয়ে একটা নাম না জানা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এত সুন্দর দেখতে লাগছে। এবং আমরা যেখানে যাচ্ছি তার ডিস্টেন্স মাফলং থেকে প্রায় 50 কিলোমিটার মতো। রাস্তা একদম বাটারি স্মুথ, মাঝে মধ্যে একটু উঁচু নিচু রয়েছে, তাতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আমরা ছোট গাড়ি নিয়েই যাচ্ছি, কোনো প্রবলেম নেই। তো দারুণ এনজয় করতে করতে যাচ্ছি কিন্তু এই সিনিক বিউটিটা। একদম মেঘে ঢেকে গেছে, দেখতেই পাওয়া যাচ্ছে না কিছু। আপাতত বৃষ্টি হচ্ছে না। এই রাস্তা দিয়ে পরবর্তীকালে যারা সেলফ ড্রাইভ করে আসবেন, সেটা বাইক হোক বা 4 হুইলার, রাস্তাগুলোর বেন্ড একবার দেখুন, মানে কোনোটা সোজা রাস্তা না, পুরোটাই এরকম বেঁকে বেঁকে রাস্তা। মাঝে মধ্যে ভালো রাস্তা, মাঝে মধ্যে এরকম খারাপ রাস্তা। যারা ওয়াও, এই হচ্ছে মজা বর্ষায় আসার। দেখুন ওয়াটারফলসটা। প্রায় 2 ঘন্টা জার্নি করে আমরা চলে এলাম মৌলিংনা ট্রাভেলার্স নেস্ট। অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কটেজ দেখতে পাচ্ছি, নতুন হয়েছে একদম কটেজগুলো। যা থ্রু দিয়ে আমরা বুক করেছি ওনার জন্য ওয়েট করছি, উনি এলেই আমরা আগে অ্যাক্টিভিটিসের জন্য বেরিয়ে যাব, কারণ প্রায় 11টা বাজতে চলেছে, লেট হয়ে যাচ্ছে। এখানে আসার পর মোটামুটি আমাদের ঘন্টাখানেক কেটে গেল, গাইড আসেনি। আমরা কাল থেকে এবং যবে থেকে বুক করেছিলাম তখন থেকে বারবার বলেছিল, আজকে ইভেন সকালেও বলেছিল আমরা 1 ঘন্টার মধ্যে যাচ্ছি, আমাদের গাইড যেন রেডি থাকে। বাট এখানে এসে একটু মিসকমিউনিকেশন হয়েছে, অতটা ম্যানেজমেন্ট আমাদের অতটা ভালো লাগেনি। আমরা অনেকের সাথে কথা বলে একটা গাইড নিজেরাই এখন অ্যারেঞ্জ করেছি। আমাদের সাথে আমাদের গাড়িও যাবে, যেই পয়েন্ট থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হবে। আমার মনে হয় প্রথমে হবে আমাদের রিভার ক্যানিয়নিং, যেটা আমরা প্রথমবার করব নদীর ওপর দিয়ে। আমি যদিও সাঁতার যাই না, আমার একটু হালকা চাপ লাগছে, বাট লাইফ জ্যাকেট দেওয়া হবে, জলের জন্য শু দেওয়া হবে এবং সমস্ত কিছু প্রোভাইড করা হবে, কিছু নিয়ে যেতেও হবে না। আপাতত আমরা যাচ্ছি, আর একটা করে ফ্রেশ জামাকাপড় নিয়ে যেতে হবে। এগুলো ভিজে যাওয়ার পর ওখানে নাকি চেঞ্জিং রুম আছে, ওখানে চেঞ্জ করতে হবে, তারপরে আরও অ্যাক্টিভিটিস রয়েছে। তো এখন প্রায় 12টা বাজে, আমরা কিন্তু গাড়ি করে বেরিয়ে পড়েছি এবং আমাদের গাইড কিন্তু সাথেই আছে। একদম ফার্স্ট অ্যাক্টিভিটির জন্য কিন্তু আমরা রেডি পুরো। তো গাড়ি আমরা এখানে ছেড়ে দিলাম, এটা স্টার্টিং পয়েন্ট, এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে আর গাড়ি থাকবে একদম এন্ডিং পয়েন্টে। এখানে আমরা লাইফ জ্যাকেট নিয়ে নিলাম, এরপর জাস্ট উই আর গেটিং এক্সাইটেড। ফার্স্ট টাইম আমরা রিভার ট্রেক করতে চলেছি, খুব 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 এক্সাইটেড। ওয়েদারটা ঠিকঠাক আছে, মানে না গরম না ঠান্ডা, জানি না জলটা কেমন হবে। আর এখানটা রাস্তা থেকে যেমনটা দেখালামই, একটুখানি ট্রেক করে নামতে হচ্ছে, একটু দেখে শুনে আসতে হবে, কারণ পাথরের রাস্তা, যেহেতু এখন বর্ষা শুরু হয়ে গেছে তাই অনেকটা মানে স্লিপারিও মনে হচ্ছে। রাস্তা কিন্তু মাঝে মধ্যে এরকমও আছে। বেসিক্যালি এখানে তো সবাই অ্যাডভেঞ্চার করার জন্যই আসেন, তো আমরাও এই অ্যাডভেঞ্চার করার জন্যই এসেছি। সাবধানে নামবো, দেখে নেবো, একটু স্লিপারি আছে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো তার জন্যই। দারুণ ঠান্ডা জল কিন্তু এই ওয়েদারে দারুণ লাগছে। তো এটা হচ্ছে আমাদের গাইড পান, এখন ও লাইফ জ্যাকেটটা ঠিক করে টাইট করে বেঁধে দিচ্ছে, এরপর আমরা জাস্ট ঝাঁপিয়ে পড়বো। Activities we're gonna perform today, we call it river canyoning. Okay. Okay. This activities is 1.5 kilometer
from the starting to the ending point. In these activities, we have 5 activities. 1 cliff jump, 2 natural slide, 3 swimming, 4 trekking, and 5 this rappelling. And yes, when we do these activities, you have to be careful. In between, there are so many potholes. Okay, for the first slide, also one is maybe 3-4 feet, and then the one maybe 5 or 6 feet. এখন আমরা এর ওপর দিয়ে হেঁটে যা ঠান্ডা জল, ঠিক আমরা নদীতে যাব। দৃশ্যটা একবার দেখুন, একটু সাবধানে হেঁটে হেঁটে যেতে হবে। কতটা এক্সাইটেড! দারুণ হেভি লাগছে। ওহো, কাম কাম। আমাকে জিজ্ঞাসা করা হলো সাঁতার জানেন, আমি বললাম হ্যাঁ অল্প অল্প। একদম ঠেলে ফেলে দেওয়া হলো। এখানে দাঁড়ানোর মতো পজিশন নেই। বাপরে, ঠিক এই জায়গাটা ক্লিপ জাম্প হচ্ছে, দারুণ মজা লাগছে। এটা জাস্ট 12 ফিট। এখানে গাইড আছে, দেখুন ওখানে ভয় পাচ্ছে। আরে তোমার কিচ্ছু হবে না, আরে কিচ্ছু হবে না, তুমি লাইফ জ্যাকেট পরে আছো। এই মেয়েটার হচ্ছে যত ভয়। দেখো মজা লাগছে। ইয়ে প্রথম সিরিয়াসলি বলছি, হাত পা সমস্ত কিছু কাঁপছিল। আমি দুবার ট্রাই করেছি, পারিনি, ওখান থেকে সরে যাচ্ছিলাম। বাট ফাইনালি যখন আমি করলাম, দারুণ লাগলো। সিরিয়াসলি জীবনের প্রথমবার এক্সপিরিয়েন্স করছি। একটাই কথা বলবো, ভয় না পেয়ে চোখ বন্ধ করে জাম্প মেরে দিন, দারুণ লাগবে, দারুণ ফিলিংস। যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড়ও এখানে বাড়ছে। ও আমার সাথে উঠেছিল কিন্তু ও সাহস পাচ্ছে না জাম্প দেওয়ার। পায়েল ঠিক তার পরেই আছে, লাইন দিয়ে আছে। তবে ব্যাপারটা একটু সাবধানে, কিন্তু দারুণ মজা লাগবে। প্রথমটা প্রচণ্ড ভয় লাগবে, ওরও লাগছিল। বাট আমার একটাই সাজেশন, যে জলের দিকে তাকিয়ে ঝাঁপ দেওয়ার দরকার নেই, জাস্ট সোজা তাকিয়ে ঝাঁপ দিতে হবে। এরা কন্টিনিউয়াসলি চিয়ার করে যাচ্ছে ওকে। ফাইনালি এবার পায়েলের পালা। জীবনে ফার্স্ট টাইম ভয়টা কেটে গেল। যদিও নিজে ঝাঁপ মারতে পারিনি, আমাকে পিছন থেকে পুশ করেছে। এবং যখন এখানে ছিলাম সবাইকে দেখছি, এত এক্সাইটেড লাগছে, খুব করতে ইচ্ছা হচ্ছে। একটু ভয় করেনি, আমার তো একটু ভয় করেনি। ওখানে যাওয়ার পরও ভয় করেনি। যখনই নিজে ঝাঁপ মারার টাইমটা আসছে, যখনই তখনই মনে হচ্ছে কি করে ঝাঁপ মারতে হয় সেটা ভুলে গেছি। মানে লাস্টে বললাম আমাকে পুশ করলাম। মানে যখন এরকম নামলাম, মনে হলো মানে একটা মানে হেভি মজা হলো। আস্তে আস্তে নিচে নামলাম, অটোমেটিক্যালি একটু না আমার হঠাৎ করে পুশটা করেছে, তার জন্য নাকে মুখে আমার জল ঢুকে গেছে। ওটা একটু শ্বাসটা বন্ধ করে করলে বেটার হতো। আমার আরেকবার করতে ইচ্ছা করছে। আবার করবে? আমি আবার করব। আমি আবার যখন উঠেছি আমি বললাম ভিডিও করে দিতে, পুরোটা স্লো মোশন করে দিয়েছে, দেখেনি। আর একটু রোদ থাকলে ভালো হতো, বাট দারুণ মজা এসছে। টাইম ফর সেকেন্ড টাইম সাকসেসফুল। এবারে ভয় লাগছিল, এবারে না না, কিন্তু আমি ঝাঁপটা মারতে পারছি না। ওখানে গিয়ে ঝাঁপ মারা ভুলে যাচ্ছে। আমাকে পুশ না করলে পারছি না। চলো আসো, লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতেও ভালো লাগছে। চলো। হ্যাঁ এই তো আরাম একদম। সত্যি কলকাতার গরমে এগুলো যারা দেখছেন তারা বোধহয় আমাদেরকে একটু হিংসা করবেন। হেল্প হেল্প! এই জায়গাটা একটু ডিপ আছে বাবা। হেভি লাগছে কিন্তু। থ্যাংক গড এখানে যারা এসছে সবাই খুব হেল্পফুল, আর গাইডরা তো আছেই। এখানেই কতটা সময় আমরা কাটিয়ে দিলাম। দারুণ, মানে লাইফে মনে হয় সব থেকে বেশি এনজয় এখানে করলাম। সিরিয়াসলি এতক্ষণ ওই জায়গাটা এনজয় করছিলাম, জাস্ট ক্রস করে এলাম। এরপর দেখুন এখানটা কিভাবে নামছে, দারুণ ফান, মজাদার। এটা আরো বেশি মজাদার লাগছে। গো গো গো, ইয়ে! এটা দারুণ। প্রতিটা স্টেপে কিন্তু এরা মারাত্মক হেল্প করছে। থ্যাংক ইউ। নাও মাই টার্ন। আচ্ছা এখানে কিন্তু মাঝে মধ্যে গর্ত আছে, আগে থেকেই আমাদের সাবধান করে দেওয়া হয়েছে, পা ফেঁসে যেতে পারে, তার জন্যই এতগুলো গাইড এখানে আছে। খুব সাবধানে যেতে হবে এই জায়গাগুলো। পুরোটাই কিন্তু এরকম রাস্তা, মানে রাস্তা তো নয় অ্যাকচুয়ালি, জল পেরিয়ে পেরিয়ে যেতে হবে। বাট জুতোগুলো যেগুলো দিয়েছে না আমাদেরকে, জাস্ট দুর্দান্ত, মানে কোনো রকম কোনো স্লিপ করছে না।
তার সাথে কি হলো? গার্ড দেওয়া হয়েছিল, তার সাথে আমার পায়ে এখানে এই হাঁটুতে আমার লেগেওছে, তার ওপর দিয়েও এগুলো কিন্তু জরুরি, এগুলো প্রত্যেকটা প্রোভাইড করা হয়। আর এই জায়গাটা যেটা বলা হলো, যেটা একদম সাইড দিয়ে যেতে। এখান দিয়ে যেখানেই আমরা আসছি না কেন মনে হচ্ছে মারাত্মক স্লিপারি। শ্যাওলা দেখতে পাচ্ছি, মানে একটুকু স্লিপ করছে না, একদম মানে অবশ্যই একটা জায়গা। এই জায়গাটা আবার সুইম করে যেতে হবে আস্তে আস্তে। মাঝে মধ্যেই এরকম হেঁটে যাচ্ছি আর মাঝে মধ্যেই এরকম হালকা করে সুইম করে। ও ও দারুণ, আস্তে। ওকে, এই দেখুন দারুণ মজার ব্যাপার। এই জায়গাটা হচ্ছে স্লাইড খাওয়ার জায়গা, দারুণ দারুণ। সাবধানে। সবার গাইড কি করছে, সবাইকে সাথে করে নিয়ে যাচ্ছে, বাট আমাদের গাইড কি করছে, আগে আগে চলে যাচ্ছে আর বলে দিচ্ছে যে এই জায়গা দিয়ে আসুন, এই জায়গা দিয়ে আসুন। সো এটা আমাদের একটু সমস্যা হচ্ছে। আর এইগুলো মানে এখানে বড় বড় পাথর আছে, কনুই টনুই বা পায়ে লেগে যাওয়ার চান্স আছে। আমার অলরেডি একটা হাঁটুতে লেগেছে, আর এখন ওই যে স্লাইড করলাম তাতে আমার কনুইটা মনে হয় ফেটে গেল। এখানে দেখুন বড় বড়, দেখতে পাচ্ছেন কিনা জানি, একটু ডিফিকাল্ট। দেখুন সাবধানে করছিলাম, তারপরে ওর কনুইটা লেগে গেছে, রক্ত বেরোচ্ছে। অনেকবার রিকোয়েস্ট করার পরে ও ফাইনালি এরকম হাত ধরে ধরে আমাদেরকে নিয়ে যাচ্ছে, নাহলে প্রচণ্ড মাঝে মধ্যে স্লিপারি। আর পায়েলের হাতে লেগে যাওয়ার পর থেকে আমি একটু চাপে আছি, মনটা একটু খারাপ, ওর দুটো হাতেই লেগেছে। এই জায়গাটা দেখুন, এটাও একটু স্কেয়ারি। এখানে কিন্তু দড়ি ধরে ধরে নামতে হবে, গাইডরা আছে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আর এটা হচ্ছে 30 ফিট ক্লিফ জাম্প, আর ওখানেও আপনারা জাম্প করতে পারেন এই জায়গাটা পুরোটাই। বাট এই নামাটা একটু চাপের লাগছে আমার। চলো সাবধানে, বলছে ওখানে ন্যাচারাল স্টেপস করাই আছে, জাস্ট দড়ি ধরে ধরে নামতে হবে। দেখতে একটু ভয়ঙ্কর লাগছে সিরিয়াসলি। জাস্ট হোল্ড হার হ্যান্ড, ইয়া জাস্ট হোল্ড হার, সাবধানে। ফিট ইজ নট আ ম্যাটার অফ জোক। এই মোমেন্টটা জাস্ট ভয়ঙ্কর মোমেন্ট। ঠিক আছে, এত ভয় পাওয়ার কি ছিল? এটা একদম এইটুকুনি। এটা ও কিন্তু দারুণ এখানে এসে সাঁতারটা শিখছে, লাইফ জ্যাকেট পরে আছে, জানে ডুববে না, দারুণ। সেকেন্ড টাইম জাম্প করলো, ইয়ে। চলো এখানের পর্ব মিটিয়ে আমরা যাচ্ছি নেক্সট অ্যাক্টিভিটি করতে। এরকমই জঙ্গল জঙ্গল রাস্তা আর বড় বড় পাথর, জাস্ট দারুণ মজা হচ্ছে আজকে। রোদ্রুরটা হালকা আমাদের সাথে লুকোচুরি খেলছে। ওই অ্যাক্টিভিটি করার পর আপনারা জাস্ট হেঁটে ওই দিক দিয়ে বেরোবেন, ওখানে পার্কিং আছে, আপনারা গাড়ি রাখতে পারেন। আমাদের যেমন গাড়ি এখানে রাখা ছিল। আর এদিকে আমরা আপনার নি ক্যাপ এবং লাইফ জ্যাকেটগুলো খুলে আমরা এই পথে এগোচ্ছি এখন কায়াকিং করার জন্য। এখানে আসার আগে একটাই চিন্তা ছিল ওয়েদারের, যেহেতু বর্ষাকালে আসছি মেঘালয়, যে প্রচণ্ড বৃষ্টি হবে, আমরা সমস্ত কিছু অ্যাক্টিভিটিস করতে পারবো কি না। বাট ফরচুনেটলি ওয়েদার কিন্তু আমাদের সাথ দিচ্ছে। দেখুন এখানে সমস্ত কায়াকিংগুলো হচ্ছে, ওই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এরকম একটা ব্রিজ আছে, কায়াকিং করার জন্য লাইফ জ্যাকেট পরতে হবে। আমাদের কায়াক রেডি হয়ে গেছে, ওকে সামনে বসতে বললাম, আমি পিছনে বসবো। ফাইনালি কায়াকিং করছি, বাট আমরা না ভুলে গেছি অ্যাকচুয়ালি যে কীরকমভাবে। তার উপরে একটা ভাঙা প্যাডেল দিয়েছে, যেটা ঠিকঠাক করে কাজও করছে না। ক্রোকোডাইলটা একবার দেখুন, বাপ রে। না ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা পাথর দিয়ে তৈরি।
এখন 3:15 আমাদের গাইড প্রচণ্ড তাড়াহুড়ো করছিল ওখানে, নাহলে আরও কয়েকটা জাম্প আমরা করতে পারতাম। বাট এই জায়গাটা এসে মনে হচ্ছে আরেকটু বিকাল করে এলে ভালো হতো, এখান থেকে তাহলে সানসেটটাও এনজয় করতে পারতাম। এখানে কিন্তু কায়াকিং ছাড়া আপনারা সুইমিংও করতে পারেন। সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিস হয়ে যাওয়ার পরে যেখানে কায়াকিং করলেন তার ঠিক সামনেই আছে কিন্তু ওয়াশরুম প্লাস চেঞ্জিং রুম, লেডিস এবং জেন্টস আলাদা আলাদা। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই ব্রিজটা দেখেছিলেন, এই ব্রিজটার নিচে একবার দেখুন, দুর্দান্ত, মনে হচ্ছে ওই জায়গাটা গিয়ে একবার স্নান করি। তো এখানেই আমরা চেঞ্জ করে একটু বিস্কিট খেয়ে রেস্ট নিলাম। আর আপনাদের জন্য সাজেশন থাকলো, যদি লাঞ্চ ক্যারি করেন তাহলে এনাদের মতো পিকনিক লাঞ্চ করতে পারবেন, খুব এনজয় করতে পারবেন। এখান থেকে আরও একটা অ্যাক্টিভিটি হয় স্প্লিট রক, ওটা একটু ডেঞ্জারাসও আছে, ওটা করার ইচ্ছা তো ছিলই, এখনও আছে। এনারা বলছেন যে যেহেতু সানডে ওই জন্য 4:30 বেজে গেছে, ক্লোজ হয়ে যেতে পারে, তাও একবার ট্রাই করে দেখি কি হয়। যে জায়গাটা আমাদের লাস্ট অ্যাক্টিভিটি ছিল অর্থাৎ স্প্লিট রক, সেই জায়গায় আমরা এখন এসছি। দেখা যাক খোলা আছে কি না, এখন তো কোনো ট্যুরিস্ট দেখতে পাচ্ছি না। তো জায়গাটা কিছুটা এরকম, ওখান দিয়ে হেঁটে এলাম আমরা, এখন এদিকে যেতে হবে। কি বলছে, বন্ধ? হ্যাঁ, বলছি গিয়ে চেক করতে হবে। বাহ, এটাও তো ডেঞ্জারাস রাস্তা। তো এরকম কিছুটা সিঁড়ি দিয়ে নিচে নেবে আপনারা দেখবেন এখানে একটা গেট আছে, বাট গেটটা অলরেডি ক্লোজড হয়ে গেছে। সো আমাদের ব্যাড লাক, হাতে সময় নিয়ে একটু আসবেন আর তাড়াতাড়ি করার চেষ্টা করবেন যদি এটা দেখতে হয়। এখানে দাঁড়িয়ে যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু পুরোটাই বাংলাদেশ, এবং ক্লিয়ার ওয়েদারে আপনারা আরও ভালো ভিউ পাবেন। এখন তো অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, হালকা বোঝা যাচ্ছে। আপনারা যদি স্প্লিট রক ট্রেকটা করতে চান, লোকাল গাইডের মুখে যেটা শুনলাম 1 ঘন্টা মতো সময় লাগবে। এবার আমরা যেহেতু লেট করে ফেলেছি, আমাদের হলো না। স্টার্টিং পয়েন্টটা দেখালাম এখানে, আপনারা সোজা ট্রেক করে ওই দিকে কোনো একটা পয়েন্টে বেরোবেন। গাড়ি আপনাদেরকে এখানে ড্রপ করে দেবে, এখানে করলেন, সমস্ত কিছু কমপ্লিট হলো, গাড়ি আপনাদের জন্য অপেক্ষা করবে ওইখানে। এবার একটা সাজেশন আমাদের তরফ থেকে, যেটা আমাদের ভুল হয়েছে, যদি স্টার্টিংয়েই এটা করে নেন তাহলে কি হবে, আপনি এটা পুরো ড্রাই, আপনার জামা কাপড় ভেজার কোনো চান্স নেই। এটা করলেন, তারপর চলে গেলেন কায়াকিং বা অন্য সমস্ত অ্যাক্টিভিটিস, জামাটামা ভিজে গেল, কাছেই যদি হোটেল বা রিসর্ট নেন আমাদের মতো চেঞ্জ করতে পারেন। অথবা কি করতে হবে, ওগুলো সমস্ত কিছু করে জলদি ফটাফট আসতে হবে এখানে, এটা লাস্টে। তবে আমাদের সাজেশন এটা ফার্স্টে করে নিন, তারপর বাকিগুলো করুন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। আচ্ছা, একটা জিনিস ভুলে যাব, একটু বলে রাখি, এই গ্রামের অরিজিনাল প্রোনাউন্সিয়েশন সেটা হচ্ছে মাউলিং বনা, এটা হচ্ছে অরিজিনাল। তো এখান থেকে আমরা যাচ্ছি, খাসিদের একটা প্রোগ্রাম হচ্ছে, বছরে নাকি একবারই হয়, লাওবা ভিলেজ, সেটা দেখতে। এই দেখুন এখানে প্রোগ্রাম হচ্ছে, কি ভিড় দেখুন একবার মানুষজনের। এগুলো সমস্তই কিন্তু লোকাল মানুষজন, আর এই প্রোগ্রামটা নাকি ভীষণ স্পেশাল। সবাই কি সুন্দর সেজে গুজে এসেছে দেখুন, যেরকম আমরা দুর্গাপুজো বা বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠানে যাই, ঠিক সেরকমই কিন্তু এরা সেজে এসছে। আপনারা জানেন খাসি সম্প্রদায় মেঘালয়ের একটা গুরুত্বপূর্ণ সম্প্রদায়, এবং এটা তাদের কাছে একটা বড় উৎসব। আপনারা দেখলেন ওরা কীরকম ড্রেস পরেছে, এবং ট্র্যাডিশনাল ড্রেস যেটাকে বলে, এবং এই সমস্ত ট্র্যাডিশনাল ড্যান্স যে আপনাদের সামনে তুলে ধরতে পারছি আমরা সায়েল স্টোরিজের মাধ্যম দিয়ে, এটার জন্যই আমরা খুশি, আমরা খুব গর্বিত যে এই জিনিসটা, কারণ বছরে সবসময় এটা হয় না, একবারই হয়, এবং সেটাকে তুলে ধরতে পারলাম। উই আর ভেরি লাকি। দেখুন এতটাই লাকি যে সানসেটটাও পেয়ে গেলাম, কি অপূর্ব একটা সানসেট হচ্ছে দেখুন সামনে। এখন বাজে প্রায় 5:45, তখন বিস্কিটস দিয়ে আমরা লাঞ্চ করেছিলাম, এখন বাউলি দিয়ে স্ন্যাক্স করছি। কি লাইফ! ঘুরে ফিরে আমরা চলে এসেছি ট্রাভেলার্স নেস্টে। এই কটেজগুলো হচ্ছে নতুন, এবং এগুলোর রেট কিন্তু একটু হাই, 4,000 to 4,500 ইনক্লুডিং ব্রেকফাস্ট। আমরা এটা বুক করিনি, আমরা যেটা বুক করেছি একটু লোয়ার প্রাইসে, তো সেটা এই দিক দিয়েই নাকি যেতে হয়। আমরা যে কটেজগুলো নিয়েছি সেগুলো পুরানো কটেজ, এই যে সিঁড়ি মতো করা আছে এবং পুরো জঙ্গলের মধ্যে, এটাও কিন্তু আর এক রকমের অ্যাডভেঞ্চার। আমাদের কটেজটা কিন্তু একদম জঙ্গলের মধ্যে, মানে চারদিকে ঝিঝি পোকার ডাক আর গাছপালা, সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে, এখানে মনে হয় বনফায়ার বা বারবিকিউ এরকম কিছু একটা করা যায়, আর চারদিকে শুধু গাছপালা আর গাছপালা। চলুন একবার রুমটাও আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম, দুটো সিঙ্গেল বেড আছে, মানে সিঙ্গেল বেডটা একটু বড়, তার সাথে পুরোটাই এরকম বেতের ডিজাইন করা, ফ্যান দেওয়া আছে, এখানেও বেতের চেয়ার দেওয়া আছে, এখানে হালকা একটা সোফা, মিরর, এই সমস্ত কিছু আছে, তার সাথে এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম।
টয়লেটটা একবার দেখুন, বেসিন আছে, কোমোড আছে, কিন্তু এখানে শাওয়ার নেই। আবার ঠিক উল্টো দিকে কিন্তু স্নানের জন্য আলাদা জায়গা করা আছে, এখানে আবার শাওয়ার দেওয়া আছে, অর্থাৎ দুটো আছে। আর এখানে একটা স্ল্যাব মতো করা আছে। শুধুমাত্রই যদি প্রকৃতিকে এনজয় করতে হয় তাহলে কিন্তু এই কটেজগুলো নেবেন, না হলে লাক্সারিয়াস কটেজগুলো নিতে পারেন। এই জঙ্গলের মধ্যে থাকার জন্য কিন্তু দুটো কটেজই আছে। একবার আপনাদেরকে নতুন তৈরি হওয়া এই কটেজগুলো দেখিয়ে দিই, দেখতে কিন্তু ভীষণ প্রিমিয়াম। জাস্ট ইন্টেরিয়ার পার্টটা একবার দেখুন, দারুণ দেখতে না? সমস্ত ধরনের কিন্তু ফেসিলিটিস এখানে আছে। 4000 রুপিস ইনক্লুডিং ব্রেকফাস্ট পার নাইট। দারুণ দেখতে, এটা সিরিয়াসলি দারুণ দেখতে, মনে হচ্ছে ওটা ছেড়ে এখন এটাতেই থাকি। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, টাইলস বসানো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যে এই ট্রেকটা করলাম এটা আপনারা মে থেকে অক্টোবর পর্যন্ত করতে পারেন, এবং শুনলাম যেটা ওনাদের মুখে, গাইডদের মুখে, জুনটা নাকি ভালো সময়, কারণ বর্ষাটা জাস্ট ঢুকেছে, জলটাও ভালো পাবেন এবং খুব বেশি বৃষ্টি নয়, তার জন্য আপনারা শান্তিমতো জিনিসপত্রগুলো করতে পারবেন। আর আমরা জুনের ফার্স্ট উইকে করছি, এটা আমরা কিন্তু 3 দিন আগেই প্ল্যান করেছি, 3 দিন আগে কল করে বুকিং করেছি, করে আমরা এখানে এসেছি। যদি এখানে খাওয়ার খরচা বলি তাহলে পার হেড 300 টাকা করে ননভেজ আর 250 টাকা করে ভেজ থালি আপনারা পেয়ে যাবেন। এবার এই যে অ্যাক্টিভিটির খরচাটা বলে দিই, এটা যদি রিভার ট্রেকটা করেন 500 পার হেড, ওটাতে পড়বে। কায়াকিং 100 পার হেড, স্প্লিট রকও 100 পার হেড। এবার একটা গাইড নিতে হবে, গাইডের জন্য পার গাইড 600 টাকা করে। আমরা যেহেতু দুজনে ছিলাম একটাই গাইড নিয়েছি, আপনারা যদি বড় গ্রুপে আসেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা গাইড নেবেন, কিন্তু যটা গাইড হবে এগুলোর ওপর 600 টাকা করে এক্সট্রা চার্জ পড়বে। যেমন আমাদের দুজনের টোটাল গাইড খরচা নিয়ে পড়েছে 1800 টাকা। এবার একটু এই প্ল্যানটা কীভাবে করবেন ওটা বলে দিই। আমরা যেমন করেছিলাম যে কালকে মফলংয়ে ছিলাম, আজকে সকালে এখানে এসেছি, তারপর দুপুরের দিকে সমস্ত কিছু করে রাতটা এখানে হল্ট করছি, এটাও করতে পারেন। অথবা আপনারা কাল রাতের মধ্যে, সন্ধ্যের মধ্যে এখানে চলে এলেন, রেস্ট নিলেন এখানে, পরের দিন সকালবেলায় খুব তাড়াতাড়ি এখানে 8:30-9টা থেকে কিন্তু স্টার্ট হয়ে যায় এগুলো, তো করে বিকালের দিকে আপনাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা আপনাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যেতে পারেন, ওটাও করতে পারেন। অথবা একটা গ্রুপ দেখলাম যারা সকালে শিলং থেকে এসে করে আবার বিকালবেলা মানে কমপ্লিট হওয়ার পর শিলংয়ে ফিরে গেল, তো এটাও করতে পারেন। এক্ষেত্রে একটা সমস্যা হবে, আপনাকে শিলং থেকে বা যেখান থেকে আপনারা আসবেন খুব তাড়াতাড়ি বেরোতে হবে, এবং এখান থেকেও যখন ফিরবেন ওই জায়গায় অনেকটা লেট হয়ে যাবে, রাত হয়ে যাবে, এবং এই অ্যাক্টিভিটিগুলোও কিন্তু অনেকটা তাড়াহুড়োর মধ্যে করতে হবে। তো আমাদের মতো কোনো কাপেল যদি আসেন এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি করেন তাদের কিন্তু 2000 টাকা খরচা হবে। আমাদের যেহেতু স্প্লিট রক হলো না তার জন্য আমাদের 1800 খরচা হয়েছে। তো এই ছিল মোটামুটি ইনফরমেশন, আশা করছি বুঝে গেছেন। যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন অথবা ইনবক্স করবেন। সময় এখন প্রায় 9:20, আমরা ডিনার করতে এসেছি এবং ডিনারে যেরকমটা বললাম ভেজ থালি এবং নন ভেজ থালি দুটোই অর্ডার দিয়েছিলাম। এই সমস্ত আইটেমস কিন্তু আমাদের এখানে দেওয়া হয়েছে, আর এখনও কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। গুড মর্নিং, এখন বাজে 8:45। আমরা রেডি হয়ে গেছি এখান থেকে বেরোনোর জন্য, তবে আমাদের 6টার সময় বেরোনোর কথা ছিল। সন্ধ্যে থেকে যে বৃষ্টি চালু হয়েছে কাল, এখনও পর্যন্ত ঝিরঝিরে পড়ছে এবং সকাল পর্যন্ত আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছিলো, তার কারণেই বেরোতে পারিনি। এখানে আরও বেশ কিছু আমাদের অ্যাক্টিভিটি ছিল, 2-1টা ওয়াটারফল ছিল ভালো ভালো, এবং ওয়ার্ল্ডের লংগেস্ট স্যান্ডস্টোন কেভ ছিল, ক্রেমপুরি কেভ, যেটা আমাদের দেখার কথা এখনও পর্যন্ত আছে, জানি না কি হবে। আপাতত এখন এখান থেকে লাগেজ নিয়ে চেক আউট করে বেরিয়ে যাব। পায়েল নিজে গেল আর ফ্রাইড ম্যাগি বানিয়ে নিয়ে চলে এলো আমাদের দুজনের জন্য। হোটেল থেকে চেক আউট করে ব্রেকফাস্ট করার পরে আমরা এখন বেরিয়েছি ক্রেমপুরির উদ্দেশ্যে। এখান থেকে 13 কিলোমিটার টোটাল ডিস্টেন্স, আমাদের সময় লাগবে ওই আধ ঘন্টা মতো। এই রকম প্রাকৃতিক সৌন্দর্য সত্যি যেতে ইচ্ছা করছে না একদম। রাস্তার পাশে দাঁড়িয়ে কোনো একটা জায়গা থেকে আপনাদের দেখাচ্ছি। কাউকে এখন দেখছি না, তার উপরে প্রচণ্ড বৃষ্টি, ছাতা নিয়ে যাচ্ছে। এই যে লেখা আছে ওয়েলকাম টু ক্রেমপুরি, আর এই সিঁড়ি মতো করা আছে। বেসিক্যালি যেটা শুনেছিলাম সেটা হচ্ছে 1 কিলোমিটার মতো হাঁটতে হবে। রাস্তা কিন্তু পুরোটাই এরকম পাথরের সিঁড়ি করা আছে। এক হাতে ছাতা নিয়ে এক হাতে ক্যামেরা নিয়ে এই রাস্তায় নামাটা আমার একটু রিস্ক লাগছে। প্রায় 7 থেকে 8 মিনিট হেঁটে আসার পরে ঠিক এই হচ্ছে কেভ, এবং এটা দিয়েই ভেতরে ঢুকতে হয়। বাট লোকাল গাইড ছাড়া কিন্তু এই কেভে ঢোকাটা একটু চাপের। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল এটাই কেভের এন্ট্রি, বাট এখানে নামার পর
আমি রাস্তাটি খুঁজে পাচ্ছি না যে কোথা দিক দিয়ে যাব। আমার মনে হচ্ছে ওই একদম ভেতরে অন্ধকার জায়গাটার মধ্যে দিয়ে যেতে হবে। এদিকেও একটা রাস্তা সোজা চলে যাচ্ছে। এবার ভেতরে এত মৌমাছি, তার সাথে চামচিকি দেখলাম, আমার না কিছুটা ভয় লাগলো অনেস্টলি বলতে গেলে। আপনাদের হয়তো প্রেমপুরি কেভের মধ্যে নিয়ে যেতে পারলাম না, বাট দেখুন দারুণ একটা ওয়াটারফলস কিন্তু চোখে পড়লো। প্রেম শব্দের অর্থ খাসি ল্যাঙ্গুয়েজে হচ্ছে কেভ, আর পুরী শব্দের অর্থ হচ্ছে ফেয়ারি, অর্থাৎ দ্য ফেয়ারি কেভ। 2016 সালে এটা আবিষ্কার করা হয় এবং এটি প্রায় 25 কিলোমিটার লম্বা। শিলং থেকে 70 কিলোমিটার দূরে মৌসিনরাম গ্রামে অবস্থিত। আপনারা যদি এই কেভে কেভিং এর অভিজ্ঞতা করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আসতে হবে ড্রাই সিজনে, কারণ বর্ষাকালে দেখলেন গাইডের একটু সমস্যা আছে এবং কোনো লোকজন ওখানে ছিল না। আর একটা ইন্টারেস্টিং জিনিস বলি, লক্ষ লক্ষ বছর আগেকার ডাইনোসরের ফসিলস কিন্তু এই কেভে এখন পাওয়া গিয়েছে। মিনিটে মিনিটে জাস্ট মেঘের খেলা চলছে এখানে, আর দৃশ্যগুলো চেঞ্জ হচ্ছে। রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ওয়াটারফলস এই বৃষ্টির কারণে হয়তো তৈরি হয়েছে, স্পেশালি মনসুনে দেখতে পাওয়া যায়। আমরা প্রায় মাফলং এর কাছাকাছি চলে এসেছি। আসার আগেই কিন্তু এই গ্রামটা পড়ে রাস্তার মাঝেই, কিয়েম ভিলেজ। কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখুন। যে জায়গাগুলো আপনাদেরকে দেখালাম, আপনারা যদি সেই জায়গাগুলো ভিজিট করতে চান ডেফিনেটলি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন নিপনদাকে। কারণ একটা সুবিধা কি হবে বলুন তো, যে আপনাদেরকে অন্য ড্রাইভারদেরকে বোঝাতে হবে যে এখানে যাব এখানে যাব। এনাকে জাস্ট বলে দেবেন যে সায়াল স্টোরিজ যে জায়গাগুলো গিয়েছিল আপনার সাথে, আমরা সেই জায়গাগুলো ভিজিট করতে চাই। এনার কাছে ছোট গাড়ি বড় গাড়ি দুটোই আছে এবং নর্থ ইস্টের বিভিন্ন ট্রিপ ইনি করিয়ে থাকেন, তাই আমরা এনার সাথেই ঘুরি। তো ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। এই বলে ভিডিওটা এন্ড করবো। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ। দেখা হচ্ছে নেক্সট আরেকটা এক্সাইটিং পার্ট নিয়ে।